আজকে আলোচনা শুরু করব বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান অথবা বাঙালি মুসলমানের বাংলা সাহিত্যে অবদান নিয়ে। আজকে যে বিষয়টা অবতারণা করতে আমরা আলোচনাটা শুরু করেছি সেখানে হচ্ছে যে প্রথমত বাংলা ভাষা এবং সাহিত্যে আমরা যদি ভাগ করি তাহলে তিন যুগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক আধুনিক যুগ, আর একটা হচ্ছে 19 শতক, আর একটি হচ্ছে যে আধুনিক বাংলা সাহিত্যের যুগ, এবং তারপরে হচ্ছে বর্তমান যে যুগ সেই সময়টা। এখন প্রাক আধুনিক যুগকে আবার অনেকে ঔপনিবেশিক যুগ হিসেবেও পূর্ব ঔপনিবেশিক যুগ হিসেবেও বলেন। এবং সেই সময়টা আমরা দেখি যে শাহ আহমদ সগিরের ইউসুফ জুলেখা, সৈয়দ সুলতানের নবী বংশ এবং আলাউলের পদ্মাবতী বাঙালি মুসলমানদের একটা অবদান। তবে এখানে একটা বিষয় যে আলাউলকে কিন্তু অনেকে বাঙালি বলার ক্ষেত্রে দ্বিধাবোধ করেন, কেউ তাকে বাঙালি বলেন আবার কেউ তাকে বাঙালি বলেন না। আবার 19 শতকে যদি আমরা দেখি, 19 শতকের এই সময়টার মধ্যে আমরা দেখি যেখানে রবীন্দ্রনাথ বঙ্কিমদের পদাচারণা এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি, সাহিত্যের যে অবদান, সেই সময় কিন্তু বাঙালি মুসলমানদের মধ্যে কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি সমাজ সংস্কার রচনা যদি ইসমাইল হোসেন সিরাজি লিখতেন, মোহাম্মদ নাসির উদ্দিনের সাওগাত পত্রিকার মাধ্যমে একদল লেখক গোষ্ঠী তৈরি হয়, তারা শিল্প সাহিত্য চর্চা করে। এবং এই সময় কিন্তু মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু রচনা করেন। এটা আশ্চর্যের বিষয় হচ্ছে বিষাদ সিন্ধুর মধ্যে কিন্তু এই যে যেই সব চরিত্রগুলো তিনি ব্যবহার করেছেন এবং যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, বিশেষ করে শব্দের ক্ষেত্রে বলতে হয়, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সংস্কৃত শব্দ। এবং আরো মজার বিষয়, দেখেন কায়কোবাদের মতো একজন কবি, তিনি তার বইয়ের নাম দিয়েছেন মহাশ্মশান। তাহলে তখন পর্যন্ত বাংলা সাহিত্যে সনাতনীদের যে প্রভাব, সেই প্রভাবটা কতটুকু সেটা আসলে বোঝা যায়। এবং আধুনিক বাংলা সাহিত্য যদি আমরা ধরি তাহলে দেখব যে কাজী নজরুল ইসলাম সাথে অধিকাংশ যে প্রাবন্ধিক সমাজ সংস্কারক এবং লেখকদের আমরা পেয়েছি, তাদের মধ্যে কাজী আব্দুল ওয়াদুদ, কাজী মোতা হোসেন, আবুল ফজল, আবুল হোসেন, এই শিক্ষা গোষ্ঠীর যারা ষষ্ঠ পাণ্ডব বা ষষ্ঠ 6 জন যাদের মাধ্যমে আমরা আলোকিত হয়েছি, তাদের কথা বলতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা সাহিত্যে মুসলমানদের উপস্থিতি কেন, আসলে এত কম কেন? কাজী আব্দুল ওয়াদুদ বাংলা সাহিত্যে মুসলমানের সমস্যা এই বিষয় নিয়ে শিক্ষা গোষ্ঠীর প্রথম সংস্করণ শিক্ষা পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছেন এবং তিনি বলেছেন যে বাংলা সাহিত্যে বাঙালিদের যারা মিডল ক্লাস মধ্যবিত্ত বাঙালি, তাদের অবদান খুবই কম। তিনি প্রমাণ হিসেবে দেখেছেন যে বাংলার যে লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতে কিন্তু জারি গানের প্রভাব খুবই বেশি। মানে জারি যা গাইতো এবং জারি যারা রচনা করতো, তারা কিন্তু বাঙালি মিডল ক্লাস শিল্প সাহিত্যিকদের মধ্যে ছিলেন না। এবং পাবলা কানাইয়ের গান কিন্তু মানুষ মন ভরে শুনতো সেই সময়টায়, এবং লালন ফকিরের গান। এবং তারা কিন্তু এক ধরনের আধ্যাত্মবাদ, কখনো কখনো হচ্ছে রোমান্টিকতা এবং কখনো হচ্ছে গ্রামীণ জীবনের বাস্তবতা তুলে ধরেছেন, যার মাধ্যমে হচ্ছে মানুষ তাদের আবেগ, অনুভূতি, দুঃখ, ভালোবাসা প্রকাশ করতে পারত। সেই সময়টায় কাজী আব্দুল ওয়াদুদ বলেন যে যেই চর্চাটা হতো সেটা হচ্ছে মুসলমানরা কোরআন হাদিসের বর্ণনা করতেন, বাংলায় অনুবাদ করতেন, অথবা আরবি ফার্সির কোনো মহৎ গ্রন্থ যেগুলো খুবই গ্রহণযোগ্য, সেই সব গ্রন্থগুলো হচ্ছে অনুবাদ করতেন। ফলশ্রুতিতে যেই বিষয়টা দেখা যায় যে আসলে তখন পর্যন্ত, অর্থাৎ 19 শতকের 1920 পর্যন্ত, তখন পর্যন্ত বাংলা সাহিত্যে মুসলমানদের আসলে অবস্থানটা ওইভাবে তৈরি হয়নি। কাজী আব্দুল ওয়াদুদ একটা কথা বলেছেন যে আসলে সাহিত্য হচ্ছে জ্ঞানের সুরভি। এখন জ্ঞানের সুরভি যেখানে থাকবে, অর্থাৎ জ্ঞান চর্চার ধারণা এবং বাহন যেখানে থাকবে, নিয়মিত চর্চা থাকবে, সেখানে স্বাভাবিকভাবে হচ্ছে সাহিত্যের যে চর্চা সেটাও থাকবে। তিনি বলেন যে আমরা যদি অন্য একটা প্রবন্ধ, বাঙালি মুসলমানের শিক্ষা সমস্যা, আবুল হোসেন শিক্ষা গোষ্ঠীর, তার আলোচনাটা পড়ি, সেখানে দেখবো যে তিনি লিখেছেন 1784 সালে প্রথম কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং 1821 সালে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ বা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং এই কলেজটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক জ্ঞান বিজ্ঞান চর্চা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য। আর অন্যদিকে 1784 সালে আগে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মুসলমানরা কিন্তু শুধুমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো প্রতিষ্ঠা করে জন্য ব্রিটিশদের চাপ দিতে থাকে। এবং 1920-এর আগ পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা ইত্যাদি অঞ্চলে
আলিয়া মাদ্রাসা ব্যতীত অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠায় মুসলমানরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেনি। ফলশ্রুতি দেখা যায় 1924-25 সালে হায়ার এডুকেশনে মুসলমানদের ছাত্রদের অংশগ্রহণ ছিল 15% এবং 1926 সালে সেই সময় মিড লেভেল এডুকেশনে মুসলমান ছাত্রদের পার্টিসিপেশন অংশগ্রহণ ছিল 19.4%। সেই একই বিষয় আমরা যখন দেখি যে 25-26 সালে সেটা কমে হায়ার এডুকেশনে মুসলমান ছাত্রদের ভর্তির পরিমাণ স্কুলে ছিল 13.24% এবং মিড লেভেল এডুকেশনে মুসলমানদের ছাত্রদের অংশগ্রহণ ছিল 16.4%। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে মুসলমান ছাত্রদের ভর্তি হওয়ার যে হার সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং একই সময় 1923-24 সনে দেখা যায় যে মাদ্রাসায় ভর্তি হওয়ার সংখ্যার পরিমাণ বেশি এবং আরবি ফার্সি তাদের শেখার আগ্রহ বেশি হওয়ার কারণে সরকারকে মাদ্রাসার শিক্ষায় ব্যয় করতে হয়েছিল বেশি। এখন যদি আমরা 100 বছরের রাজা রামমোহন, মধুসূদন, ঈশ্বরচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের তুলনা করি তাহলে এক নজরুল ছাড়া আমাদের আসলে কে বাঙালি মুসলমানে ওইভাবে ভালো অবদান রেখেছেন তা আসলে বলা মুশকিল। মজার বিষয় হচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে বাঙালি মুসলমান এইভাবে পিছিয়ে থাকার কারণ কি। বাঙালি মুসলমানের কাছ থেকে বাদ দিয়ে আমরা যদি শুধু মুসলমান বলি, এই উপমহাদেশে একসময় মুসলমানরা শাসন করার ক্ষমতায় ছিল। তাদের কাছ থেকে ক্ষমতা ছিনে যখন ব্রিটিশরা ক্ষমতায় আরোহণ করলো তখন মুসলমানরা ব্রিটিশদের সাথে এক ধরনের অসহযোগিতামূলক আচরণ করলো। ব্রিটিশ বা ইংরেজি জ্ঞান বিজ্ঞান অর্জন করা যাবে না বা মহাপাপ এই ধরনের এক ধরনের টেন্ডেন্সির কারণে তারা পিছিয়ে পড়লো। এই সময় কিন্তু হিন্দুরা কিন্তু ব্রিটিশদের সাথে সহযোগিতাপূর্ণ মানসিকতায় আসলো এবং তারা বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান অর্জন করলো। এমন সময় মুসলমানরা দেখলো যে তারা হিন্দুদের তুলনায় অনেক পিছিয়ে আছে। তখন এই মুসলমানরা অগ্রসর হওয়ার জন্য বিভিন্ন ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধা চাইলো। এর মধ্যে হচ্ছে যে চাকরিতে কোটা সিস্টেম বা সুযোগ সুবিধা দিতে হবে, যেটাকে নিয়ে আবুল হোসেন বলছেন 45% কোটা সিস্টেম সরকারি চাকরিতে। আবার আলাদা নির্বাচন করেছেন 1920 থেকে 31 পর্যন্ত আলাদা নির্বাচনের প্রচারণা তারা করেন এবং আলাদা নির্বাচন করার ব্যবস্থা করেন। কিন্তু ফলশ্রুতি দেখা যায় যেখানে চাকরিতে নিয়োগ হবে সেখানে বিভাগীয় বা দপ্তরের প্রধান হচ্ছে একজন সনাতনী। তো সেখানে একজন মুসলমানকে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কতটা কষ্ট পোহাতে হয় সেটা আসলে খুবই বোঝাই যায়। আর একজন মুসলমান যদি প্রথম হতো বা চাকরির ক্ষেত্রে যোগ্য হতো, কিন্তু সবকিছু নিয়ন্ত্রক যেহেতু একজন সনাতনী, সে তার জাত গোষ্ঠীর লোকজনকে বেশি প্রাধান্য দিত। অন্যদিকে আলাদা নির্বাচনের জন্য মুসলমান এমপিরা অগ্রসর হলো, যেগুলো বাঙালি মুসলমান ছিল তারা তাদের বক্তব্য তৈরিতে পার্লামেন্টের সংসদের বক্তব্য তৈরি করতে হিন্দু বুদ্ধিজীবীদের সহযোগিতা নেই। ইভেন মহাজনদের কাছ থেকে তারা ঋণ নিত এবং তাদের আর্থিক সহায়তায় তারা নির্বাচনে অংশগ্রহণ করত। এরকম একটা পরিস্থিতিতে মুসলমানদের অস্তিত্বের জন্যই আসলে ভাষা কি, কোন ভাষায় মুসলমানরা যাবে সেটা নিয়ে কিন্তু আসলে বিশাল বড় ডিবেট হয়। এবং এর বাস্তবতা আমরা দেখি যে 1926-এর দশকে অর্থাৎ শিক্ষা গোষ্ঠীর প্রথম কার্যনির্বাহী সভায়, বার্ষিক সভায় কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে আসলে বাঙালি মুসলমানের প্রথম ভাষা কি হবে। তখন খান মোহাম্মদ তাসাদুক আহমেদ তার প্রেসিডেন্সিয়াল স্পিচে যেটা বলেছিলেন যে অবশ্যই সেটা হবে বাংলায়। তাহলে আমরা দেখি কি ততক্ষণ পর্যন্ত আসলে বাংলার যে বিষয় সেই বিষয়টা কিন্তু সমাধান হয়নি, যে কারণে এই প্রশ্নটা উঠেছিল। আরো মজার বিষয়, আধুনিক বাংলা অর্থাৎ বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত আমরা দেখি যে সেই সনাতনী বা কলকাতা কেন্দ্রিক যে প্রভাব সেটা কিন্তু রয়ে গেছে। কারণ আমাদের যে অভিযান, সেই অভিযানের অধিকাংশ বানানে কিন্তু প্রাচীন সংসদের যে বানান সেই সংসদের বানান ফলো করে। ইভেন বাংলা একাডেমির অভিধানের প্রথম সংস্করণে যখন প্রমিত বাংলা সংস্করণ করা হয় সেখানে কিন্তু সংস্কৃত বানানের ক্ষেত্রে বলা হয়েছিল যে পবিত্র সরকারের সম্পাদনা যেটা করা হয়েছিল যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বানান নীতি যেন ফলো করা হয়। অথচ বাস্তবতা হচ্ছে যে ইংরেজ এবং আমেরিকানরা যখন স্বাধীন হলো তখন তারা শেক্সপিয়ার কিন্তু বড় কবি মনে করেছেন, কিন্তু তারা কিন্তু আমেরিকানদের ভাষায় আবেগ অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছিলেন। ইংরেজদের ভাষায় কিন্তু তার আবেগ অনুভূতি প্রকাশ করেন নাই, যেটাকে আমাদের আবুল মনসুর আহমেদ বাংলাদেশের কালচার বলে সমালোচনা করার চেষ্টা করেছেন যে আসলে বাংলাদেশের আবেগ অনুভূতি আমাদের এই দেশের শিল্পী, কবি, সাহিত্যিকরা কলকাতা কেন্দ্রিক আবেগ অনুভূতি দ্বারা প্রকাশ করতে চায়। ফলশ্রুতিতে দেখা গেল যে ইংরেজরা যদি COLO আর কালার, আমেরিকানরা লেখে, ইংরেজরা লেখে COLOE আর কালার।
তো সংস্কৃত ভাষার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু চাইলে একটা আলাদা বানান নীতি প্রকাশ করতে পারত, এবং বাংলাদেশ আলাদা বানান নীতি প্রকাশ না করার কারণে বা ফলো না করার কারণে যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বাংলা বানান বিতর্কের কারণে কোনো একটা লেখক আগে বাংলা বানান শেখে, তারপর সে লেখক হয়, এবং এই বাংলা বানান শিখতে গিয়ে তার যে পরিমাণ মেধা খরচ হয়, সে কিন্তু জ্ঞান বিজ্ঞানের যে দর্শন বা রাজনীতি বা অর্থনীতির যে বিষয় সেটা চর্চা গিয়ে তার অত সময় কিন্তু শেষ হয় না। এবং বাংলা বানানের ভুল থাকার পর অন্য কোনো সাহিত্যিক বা সম্পাদক প্রথমেই তাকে বলে সে তো বানানই ভুল করে, সে আসলে ওইভাবে জানে না। কিন্তু বিষয়টা এরকম না, কারণ ভাষার যে জ্ঞানী তারাই কিন্তু এই ভাষাতে এই সমস্যাটা সৃষ্টি করেছেন। যদিও বাংলা একাডেমি আইনগতভাবে বাংলা ভাষার আর বানানের কর্ণধার এবং ধারক এবং বাহক, কিন্তু একটি পত্রিকার বানান রীতি ফলো করতে গিয়ে আমরা দেখা যায় যে বাংলা একাডেমি তার অবস্থান ধরে রাখতে পারে না এবং অনেক ক্ষেত্রেই স্খলন হয়। ফলশ্রুতিতে দেখা গেছে রাষ্ট্র হওয়ার পরও বাংলাদেশ তার নিজস্ব বানান নীতি করতে পারেনি, এবং এই বানান নীতির যে একটা মানে কৌলিন্য, সংস্কৃত বানান নীতির যে কৌলিন্য সেটা স্বীকার করার যে বাস্তবতা সেটা টিল নাও এখন পর্যন্ত আমরা সংস্কৃত বানান নীতি কলকাতা কেন্দ্রিক যেটা সেটা ফলো করে করছি। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের বাংলা ভাষা এখনো তার অবস্থানগত দিক থেকে দাঁড়াতে পারেনি, এবং এখনো বাঙালি মুসলিমদের বাংলা সাহিত্যের যে অবদান তা আসলে অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ থেকে যায়। আর একটা মজার বিষয় যে উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যেটা হচ্ছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, এবং এই জিন্নাহ বলার পিছনে কিন্তু আপনার এই যে ঢাকার যারা আশরাফ শ্রেণীর মুসলমান তাদেরও কিন্তু একটা অবদান ছিল। তো এই এই যে তখন থেকে যে বাঙালি মুসলমানদের যে নিষ্পেষণ, সেই নিষ্পেষণ মনস্তাত্ত্বিক নিষ্পেষণের শিকার এখনো বাঙালি মুসলমান আছে। বাংলা সাহিত্যে হয়তো একটা সময় মুসলমানদের কম অবদান ছিল, কিন্তু আমরা আশা করব যে এই অবদানটা এবং এই হীনস্মরণতা একটা পর্যায়ে এসে কেটে যাবে। ধন্যবাদ আজকে আমার আসলে আলোচনাটা এমন সময় শোনার জন্য।